ঈদ মুবারক সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আমরা জীবনে চলার পথে অনেক মানুষকে পাই, সাথে আবার অনেক মানুষকে হারিয়ে ফেলি। তবে এই আসা যাওয়ার মধ্যেও কিছু মানুষ আছে যারা আমাদের জীবনের সাথে একান্তে গেঁথে যান, যাদেরকে বাদ দিয়ে নিজের অস্তিত্বই ভাবা যায় না। আর তাদেরকে আমরা বলি আমাদের বন্ধু। বন্ধু আমাদের সাহস, বন্ধু আমাদের আস্থা, ভালোবাসার জায়গা। একজন প্রকৃত বন্ধু পাশে থাকলে পৃথিবীটাও জয় করা সম্ভব হয়। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের ঈদের বিশেষ আয়োজন ZSRM নিবেদিত বন্ধু তারা অনুষ্ঠান। আমি নীলহুরে জাহান সাথে আছি, আর বরাবরের মতো আজকে আমার সাথে আছেন দেশের শোবিজ অঙ্গনের দুই তারকা বন্ধু। আজকে কে আছেন? আজকে দুই বিশেষ গুণী মানুষ আছেন আমাদের সাথে। তারা দুজনেই চলচ্চিত্র অঙ্গনের মানুষ। দীর্ঘ সময় তারা চলচ্চিত্রে অভিনয় করে লাখো মানুষের মন জয় করে নিয়েছেন এবং কাজের স্বীকৃতি স্বরূপ অনেক পুরস্কারও তাদের ঝুলিতে আছে। দুজনেই জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পেয়েছেন। আমাদের সাথে আজকে আছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এবং চিত্রনায়িকা রোজিনা। স্বাগত। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ঈদ মানেই তো আসলে আনন্দ, আর আজকে ঈদের খুশিতে আমরা এই দুজন মানুষকে একসাথে পেয়েছি, এটা আসলে অন্যরকম আনন্দ বোধ হচ্ছে আমাদের কাছে। দুজনেই চলচ্চিত্রের দুই উজ্জ্বল নক্ষত্র। এবারের ঈদে দুই বন্ধু একজন একজনকে কাছে পেয়ে পাশে পেয়ে কেমন লাগছে? স্বাভাবিকভাবে এটা তো ভালো লাগারই কথা। ঠিক তা না? তো অবশ্যই অবশ্যই, কারণ অনেকদিন পর অবশ্য আসলে কাঞ্চনের সাথে অনেক দিন পর, অনেক দিন অনেক মাস পরে ওদের গত বছর দেখা হয়েছিল, আর এর মধ্যে আসলে দেখা হয়নি। আচ্ছা, এই বছর তাহলে ঈদ উপলক্ষেই দেখাটা হয়ে হ্যাঁ গেল। অবশ্যই দেখা, মানে আমি যখন সত্যি সত্যি বলি, সত্যি কাঞ্চন আমাকে যখন বলেছে যে একটা ইন্টারভিউর জন্য, হ্যাঁ আমি বিগত অন্য কথা বলি না আর কি, মানে আবার মানে আসতেই চাচ্ছিলাম না, তো তোমার কথা যখন বললো তাই বললাম অনেকদিন দেখা হয় না, তা ঠিক আছে যাক, একটা যে কোনো একটা ব্যাপার এটা অনুষ্ঠানের জন্য দেখা হবে আর কি। তো সত্যি কথা একদম কাঞ্চনের মানে কি বলবো, বন্ধুত্বের দেখা হয় না সেই টানেই মনে করো আর কি, যা দেখা হলো আর কি। খুব ভালো। দুজনেই, আমি যেটা শুরুতেই বলছিলাম যে অসংখ্য মুভিতে একসাথে কাজ করা হয়েছে। দুজনের শুরুটাই 70-এর দশকে। ম্যাম, আপনার শুরু রাজমহল সিনেমা দিয়ে একদম বড় পরিসরে। স্যার, আপনার শুরুটা হয়েছিল বসুন্ধরা এই সিনেমার মাধ্যমে। কিন্তু দুজনের একসাথে প্রথম কোন সিনেমায় কাজ করা হয়েছে মনে আছে সেটা? হ্যাঁ মনে আছে, যদিও দীর্ঘ সময়ের পরে ছবিটা খুব সম্ভবত 84 টোর এরকমের দিকে সব ছবিটা। মানে দুজনেই তখন ক্যারিয়ারে মোটামুটি খুব ব্যস্ত সময় পার করছেন। না না, খুব একটা ব্যস্ত সময় না আমার, ওরকম না। তো সনটা আমার ঠিক মনে নাই, মানে ওই যে ছবিটার কথা তুমি বলতে যাচ্ছ বংশধর, ওটা কিনা বা আগে তো অনেকগুলো ছবি রয়েছে তাই না? হ্যাঁ, আমার তো মানে চলছিল অনেক ছবি একদম, মানে রাজমহলের পরে তো আর পিছনে ফিরে তাকাতে হয় না, একদিন 3-4টা ছবির শুটিং করেছি। আসলে অত দিনের মানে মনেও নাই কবে কখন ওর সাথে প্রথম ছবিতে শুরু করেছিলাম, আমার মনে হয় যে হ্যাঁ 89 এর দিকে মনে হয়। না না, এত পরে না, অনেক আগে। তাহলে এতগুলো ছবি কি একদিন পর পর করেছি নাকি? মানে 80-এর দশকে হয়েছে। 79 এইটা হবে, এটা বলো, এটা হতে পারে 79 এর দিকে, এরকম 79 এর দিকে। কারণ এই 80 পরে দিয়ে 84 এর দিকে তোমার সঙ্গে আমার ওই যে নসিব এগুলো, হ্যাঁ এটা তুমি ওই যেটা বলছো যে মানে 9 মানে 70 এরকম হবে আর কি, এরকম হবে। বেশ, মানে এত বেশি কাজ তো একসাথে করা হয়েছে, আর এত আগে শুরুটা হয়েছিল, এখন সেভাবে আসলে দিনক্ষণ বছর বলাটাই খুব মুশকিল। এত বছর পর্যন্ত বন্ধুত্ব অটুট থাকার সিক্রেটটা কি? সিক্রেটটা কি? এত বছর বন্ধুত্ব থাকা, বন্ধুত্ব কি একটা নির্দিষ্ট সময় মতো থাকে নাকি? সেটাই, কিন্তু অনেকের যেমন বন্ধুত্ব হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়। বন্ধুত্ব এমনই একটা জিনিস যেটা তো মানে চিরজীবন, মানে যতদিন বেঁচে থাকবো ততদিনই তো বন্ধুত্বের ইয়েটা ধরে রাখতে হবে। আর এটা তো মানে আসলে এমন কোনো ইয়ে না যে কয়েক বছরের জন্য বন্ধুত্ব করলাম, মানে একটু কন্টাক্ট করেছি, ঠিক আছে কয়েক বছর বন্ধুত্ব আছে, তারপর টিকবে না, যে কন্টাক্ট ম্যারেজের মতো। এটা তো তার এটা বন্ধুত্ব আসলে মানে রিয়েল প্রকৃতি বন্ধুত্ব যেদিন থেকে শুরু হয়, মনে হয় যদি সত্যি রিয়েল বন্ধুত্ব হয় তাহলে মৃত্যু তাক এটা থাকে, আমি মনে করি আর কি। এটা কোনো ক্ষণ সময় মনে হয় না, এটা দেখে। হ্যাঁ, আর যত দূরেই থাকা যাক না কেন
মানে যেখানেই থাকা যাক না কেন, আসলে- যার সাথে যার একটা বন্ধুত্ব, একটা কি বলবো, বন্ধুত্ব শব্দটা এক, কিন্তু বাট একটা আছে না যে পারিবারিক ওয়েতে, মানসিক ওয়েতে সবকিছু মিলিয়ে মনে করো যে একটা ফিলিংস, এটা যত দূরই থাক না কেন এটা কিন্তু মনে থাকে আর কি। আসলে মানে বছর খানেক বোধহয় আমাদের দেখা হয়। হ্যাঁ, বছর খানেক দেখা না হওয়ার পেছনে কারণটা হলো গিয়ে যে অনেকগুলো পরিবর্তন কিন্তু দেশের হয়ে গেছে। জি। হ্যাঁ, অগাস্টের আমাদের ছাত্র আন্দোলন হয়ে গেছে, তো সেটা নিয়েই মানুষ এখন বেশি মানে একটা অস্থির সময় নজরটা, মোটামুটি হ্যাঁ, পার right, করছে right. তো মানুষ। সেই জন্য ওই জায়গাটা মনে আমরা অনেকের সঙ্গে আগে যেরকম ভাবে মানে মানে একটা সম্পর্ক ছিল, সেটা বোধহয় 7-8 মাস পর্যন্ত আমাদের কিন্তু নেই, কিন্তু আমাদের অনেক কিছু কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এটা সত্যি কথা। কিন্তু তো আমরা যে চাই যে কারণে- আসলে এই জিনিসটার পরিবর্তন হোক, এই জিনিসটারও পরিবর্তন হোক, সুসময় আসুক, এবং ঈদও একটা উপলক্ষ হয়ে উঠতে পারে যে মানুষ আসলে ভেদাভেদ বা যত অবশ্যই, অস্থিরতা অবশ্যই। ভুলে এই যাতে। যে কারণের জন্য এই যে আজকে জি। না, সেটা সত্যি কথা, ঠিক সত্যি, তাই। হ্যাঁ। দুজনের যেমন প্রথম মুভি একসাথে কোনটা হয়েছে মনেই পড়ছিল না, কিন্তু আমার দুজনকে পেয়ে একটু সেই দিনগুলোর গল্প শুনতে ইচ্ছে করছে। আমাদের এখনকার ঈদটা এক সময় এই যে বন্ধুর সাথে অনেকদিন পর দেখা হলো, বা ঈদ উপলক্ষে আসলেন একটা অনুষ্ঠানে অতিথি হয়ে, কিন্তু যদি আপনাদের সেই কৈশোর বা তারুণ্যের সময়টার কথা বলি, একদম শৈশবের কথা এখন বলছি না, সেই সময়ের ঈদটা কেমন ছিল যখন মুভি সেটে কাজ শুরু করেছেন? ওই সময়ের ঈদগুলো কিভাবে আসতো? সেই সময় ঈদগুলো আসলে মানে জীবনটাই এমন একটা মানে বিষয় যে যখন যে সময়গুলো পার হয়ে যায়, সেই সময়গুলো তখন কিন্তু বোঝা যায় না যে কি সময় পার করছে। এখন এসে মনে হয় যেন পৃথিবীর শ্রেষ্ঠ সময় পার করে দিয়ে আসছি আর কি। সেই সময়কার ঈদ, সেই সময়কার অনেক কিছু, মানে এখন যত কিছু পাই তখন তো এত কিছু পেতাম না, কিন্তু আমার কাছে মনে হয় যেন না পাওয়ার মধ্যেও মানে সেই জীবন, সেই সময়, সেই মানে এগুলো আর ফেরত পাওয়া যাবে না। যেমন সন্তানও ছিল না সেই সময়টা, আর সন্তান হবে কিরকম হবে সেইটাও তো জানা ছিল না। চিন্তা ভাবনা ছিল। কিন্তু চিন্তা তখন ভাবনায় তো ছিল। আসলে তখন আপনি হিরো, তখন আপনি দাপিয়ে বেড়াচ্ছেন, ঈদ উপলক্ষে সিনেমার কাজ করতে হচ্ছে, ঈদ উপলক্ষে মুভি রিলিজ দেওয়া, এই ব্যাপারগুলো তো ঘটেছে। সেই সময়টার কথা মনে পড়লে কেমন লাগে? সেইটাই, মানে তখন হলো গিয়ে যে ছুটে চলাটা ছিল বেশি আর কি, যে একটা কিছু করতে হবে, আমাকে একটা জায়গায় একটা পজিশনে যেতে হবে, সেইটাকে মাথায় রেখেই মানে যে ছুটে চলার বিষয়গুলো এবং কাজের মানে যে প্রতি আগ্রহ, কাজটাকে সেইভাবে করে নেওয়া যাতে মানুষের পছন্দ হয়। কারণ হলো গিয়ে যে মানুষের যতক্ষণ পর্যন্ত পছন্দ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু শিল্পীর কিন্তু কোনো সার্থকতা নাই কিন্তু। তো যে কারণের জন্যে মানে ওই সময়টা মানে ছুটে চলেছি, কিন্তু একটা টার্গেট ছিল যে অমুক জায়গায় ওই পজিশনে আমাকে যেতে হবে, পৌঁছাতে হবে, এবং সেটার জন্য পরিশ্রম করার বিষয় ছিল। সেটার জন্য মানে সর্বক্ষণই মানে মাথার মধ্যে ওইটাই কাজ করতো আর কি। বেশ, ম্যাম আপনার কাছেও একই প্রশ্নই করব। সেই সময় যখন ঈদ আসে, এখনো যেমন ঈদ উপলক্ষে এবার সিনেমা মুক্তি পাচ্ছে, এটা নিয়ে মোটামুটি সরগরম প্রমোশন চলছে, এখন তো সোশ্যাল মিডিয়ায় আমরা প্রমোশন করি, আপনাদের সময় মাধ্যমটা একটু আলাদা ছিল। আপনাদের সময় ঈদকে ঘিরে আপনার সিনেমা নিয়ে সেই সময়টা কেমন ছিল, কিভাবে মেতে থাকতেন? না, ওই সময় তো ঈদে মানে বলবো 15 থেকে 20টা ছবি মনে হয় রিলিজ হতো, না কি এরকমই হতো। আচ্ছা, এবার তা কিন্তু আমরা সেখানে যেমন 3টা মুভি নিয়ে আলোচনা আমরা করছি। তখন তো ছিলাম মানে কাঞ্চন থেকে, মানে রাজাক ভাই থেকে যারা যারা আগেকার হিরো হিরোইন, প্রতিটি হিরো হিরোইনের কিন্তু 1 থেকে 2টা করে রিলিজ হতো, বা 3টা 4টা করে হতো। তা সেখানে তো একটা অবশ্যই ঈদে মানে বড় বাজেটের আমেজ ছবি, বড় থাকতো বড় একটা, হ্যাঁ। ব্যানারের ছবি, ভালো গল্প, ভালো লোকেশন, একটা তো আনন্দ থাকতোই মানে ছবিগুলোর প্রতি। আবার আমরা তো এত কাজ করেছি যে ঈদের দিন মানে সকালবেলা ঈদ হচ্ছে, সারা রাতেও আমি কাজ করেছি অনেক চাঁদ ছবি। রাত যেটা কেমন সারা রাত, মানে চাঁদ রাত কোথায় গেছে না জানি না, সারা রাত ভোরেও কিন্তু কাজ করেছি, আচ্ছা। ভোরবেলা গেছি বাসাতে। এরকম অনেক ঘটনা ঘটেছে, অনেক অনেক ঘটনা, মানে অনেক বছরই এরকম হয়েছে আর কি। তবে হ্যাঁ, ঈদ আসলে অবশ্যই মানে কাজে যতই ব্যস্ত থাকতাম, অনেক ব্যস্ত থাকতাম সারা মাসে, সারাক্ষণই,
কিন্তু ঈদে যে ছবিগুলো রিলিজ হবে এটার একটা আনন্দ থাকতো আর কি, যে না আমার এই ছবিটা খুবই ভালো সাবজেক্ট, ভালো সিনেমা হলে যাওয়া হতো তখন ঈদের ছবি না দেখতে? আসলে এটা কিন্তু হয়নি। আমি মানে সত্যি কথা বলবো যে হলে গিয়ে ছবি দেখার মতো, আমার অভিনীত হলে গিয়ে ছবি দেখার মতো এই সুযোগটা তখন করতে পারিনি আমি। আচ্ছা, না কদাচিৎ গেছি, কারণ দুই একটা যেমন প্রিমিয়ার শো হয়েছে যখন, অত দেখা গেল চিটাগাং, খুলনা বা আমাদের ঢাকাতে মধুমিতা বন বড় বড় যে হলগুলো আছে তো গেছি, মানে যেদিন রিলিজ হচ্ছে আর কি। সেটা মানে আমি যে অভিনীত, আমার অভিনীত ছবিগুলোর মানে বছর দিয়ে একবার আসলে হয়েছে কি নায়িকাদের আসলে খুব একটা যাওয়া পড়ে না, তাদের সাজগোজের ব্যাপার থাকে। কিন্তু আমি কিন্তু ছেলে যেহেতু, সে তো আমাকে কিন্তু, আমি কিন্তু প্রচুর ছবি, আমার ছবি মানে আমাদের হয় কি ছবি কেন যে কোনো জায়গায় যাওয়ার জন্য চলো চলে গেলাম, আমাদের কিন্তু অন্য কিছু লাগে না, কিন্তু মেয়েদের কিন্তু আসলে অনেক কিন্তু ভাবনা ভাবতে হয়, তারপরে সেই জায়গায় যাবে, তারপরে তার পরিবেশ, এগুলো অনেক কিছু মিলে আর কি। আর তখন তো মানুষ চিনতো, দেখতো যে কে, মানে ভয়েস শুনলে নখ দেখলে চিনতো কাঞ্চন এটা, মানে হাঁটা দেখলে মন্দ রোজিনা এটা। হ্যাঁ, আপনারা তো তখন মানে নরমালি আমি যাওয়াটা, যেটা বলছিলাম উজ্জ্বল নক্ষত্র, তখন নক্ষত্রকে কাছে পাওয়ার মতো একটা ব্যাপার ছিল তখন তো মানুষের এখনকার কাছে। মতো না তো, যে ভাই ফেসবুকে দেখতেছে, এখানে দেখছে, এখানে দেখছে, বা টেলিভিশন যখন আপনার বিটিভি তখন ছিল, আমরা কোনোদিন ভয়ে বিটিভিতে, বিশেষ করে আমি কখনোই কিন্তু বিটিভিতে ইন্টারভিউ দিতে যাইনি, কখনো না। আমার মনে করতাম আরে আমাদের যদি এমনি দেখে ফেলে তো আমাদের পয়সা দিয়ে দেখবে না। তো কদাচিৎ আসতো, কোনো ঈদে আসতো, একটা হতো যে আমাদের মানে অভিনীত ছবিতে গান, না গান যেগুলো আছে না যে আমি করেছি, ওগুলোর কি জন্য একটা বলতো অনুষ্ঠানটা, ওগুলো বাসায় এসে ছায়াছন্দ, হ্যাঁ এখনো হয়, কিন্তু এবারে ছায়াছন্দ আমি করেছি। না ওটা কিন্তু বাসায় এসে আমাদেরকে নিত আর কি, যে অমুক ছবির গান, ওই ছবির এটা এটা এটা, কিন্তু বিটিভিতে কোনোদিনও যায়নি, কখনোই যায়নি, কারণ মনে করতাম যে যদি এমনি মানুষ এমনি দেখে ফেলে তাহলে তো হলে গিয়ে ছবি দেখবে না। তখনকার সেই সংস্কৃতিটা আসলে ওরকম ছিল। আর এখন তো তোমার সচরাচর সবাই মানে যেখানে মানে ফেসবুক থেকে শুরু করে কোনো ফাংশনে বলো, ফিতা কাটা বলো, অমুক বলো, উদ্বোধন বলো, মানে মানে সবসময় তো সেলিব্রিটি থাকছে। যার যেটা প্রথমে বলছিলেন যে সময়ের পরিবর্তনের কথা, সময়ের সাথে সাথে এই কালচারটাও এখন যেমন পরিবর্তন হয়েছে, এখনকার সংস্কৃতিটা এমন হয়েছে যে এখন যারা তারকা তারা দর্শকের কাছাকাছি থাকছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক কাছে পৌঁছে যাচ্ছে। না পৌঁছে গেলে আরেকটা কথা বলি আমি জানি না কাঞ্চন একমত হবে কিনা, যেটা আমার ব্যক্তিগত ভাবে কথা বলছি, যে যাদেরকে নিয়ে মনে করো যে কোনো জায়গা কোনো শোরুম বা সামথিং, যে কোনো কিছু উদ্বোধন হচ্ছে, লোকারণ্য একদম ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি, বা যারা ইউটিউবার মানে লটস অফ, কিন্তু ওই মানুষটারই ছবি কিন্তু হলে রিলিজ হয়েছে একজনও দেখে না, এটা কি ব্যাপার? এটা আসলে অনেক কিছু ব্যাপার হয়তো আছে, তোমার কাছেই বলতে চাই, অনেক কিছু ব্যাপার যে একদম সোশ্যাল মিডিয়া তো মানে গরম কাকে বলে, ইউটিউবারদের কাছে গরম কাকে বলে, কিন্তু ওই মানুষটির ছবি হলে গেছে একটা লোক নাই, এটা আমি তোমার কাছে প্রশ্ন। সিনেমার ক্ষেত্রে তো গল্পটা আসলে অনেক বড় একটা ব্যাপার, গল্পই শুধু হবে না, গল্পই হবে না, সিনেমা আসলে মানে সময়ের সঙ্গে সঙ্গে সিনেমার আবেদনটা কমে গেছে, হ্যাঁ কমে গেছে, মাধ্যমও অনেক বেড়ে গেছে। আগে যেমন আসলে আপনি বলছিলেন শুধু বিটিভি ছিল, কিন্তু এখন কত কত চ্যানেল। তো আগে একটা বিটিভিতে একটা অনুষ্ঠান হলে সবাই মিলে আমরা সেটা দেখছিলাম, না দেখলাম দেখি, কিন্তু কলকাতায় দেখো তুমি বাড়ির পার্শ্ববর্তী দেশে যাও, কিন্তু ওরা আসলেই হয়েছে কি, এটাও সত্যি কথা যে ওদের দর্শক কিন্তু এখনো ছবি দেখার জন্য কিন্তু আলাদা পয়সা রাখে, এখনো কিন্তু রাখে, মানে আমাদের দেশে যতটা আমাদের দর্শকদের হলে গিয়ে ছবি দেখাটা চাহিদা যে কমেছে, মানে কলকাতার কমলে কিন্তু অতটা কিন্তু কমে না। কলকাতা মানে পুরো ভারতবর্ষের কথা, পুরো ভারতবর্ষের কলকাতায় কিন্তু কিছুদিন আগে তাদেরও দর্শক শূন্যতা এরকম কিছু ব্যাপার ছিল কিছু সিনেমায়। আবার আসলে সিনে প্রেমী দর্শক যারা, তারা কিন্তু আপনি যেটা বললেন যে আলাদা করে পয়সাটা রেখে দেয় যে সিনেমা দেখার জন্য, এখনো অনেকে আছেন যে এবারে ঈদে আলাদা করে ঈদে আমরা মুভি দেখব। তো এখন হয়েছে কি, আসলে আপনি আমাকে প্রশ্নটা করলেন, তো আমার কাছে যেটা মনে হয় মাধ্যম এত বেড়েছে, বাইরের এত সিনেমা আমরা দেখছি, ওটিটি, নেটফ্লিক্স, এইচবিও, অ্যামাজন প্রাইম, মানে অনেক
মাধ্যম হয়ে গেছে, তো অডিয়েন্স আসলে অনেক ভাগ হয়ে গেছে, তাদের চাহিদাটাও অনেক বেড়ে গেছে, আশাটাও অনেক বেড়ে গেছে। তো সেই অনুযায়ী যে আপনি বলছিলেন যে আগে সিনেমা রিলিজ হতো ঈদ উপলক্ষে 15-16টি, এখন হচ্ছে একটু বেশি হতো, একদম বেশি। তো অনেক কিছু ব্যাপার চ্যালেঞ্জ আছে, তাও ভালো কাজ করার চেষ্টা করছেন এখনকার ডিরেক্টররাও, রাইটাররাও, অভিনেতারাও। যুগের সাথে তাল মিলিয়ে আমাদের কিন্তু এখন যে যুগটা হচ্ছে যে শুধু ছবির মানে চলচ্চিত্রের দিকে তাকিয়ে থাকলে চলবে না, যে স্ক্রিনে বড় পর্দায় দেখছি, এখন এতগুলো মাধ্যম যে এখানেও কিন্তু এখন ওই মাধ্যমটা কিন্তু অনেক 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 ওইটা চলচ্চিত্রে যে সিনেমা হলের চেয়ে কিন্তু এই মাধ্যমগুলো অনেক পয়সা ইনকাম করছে। ঠিক তাই, এই মাধ্যমে আসলে তরুণরা অনেক দেখছে কন্টেন্ট। এখন যে সুযোগটা হয়ে গেছে সেটা হলো যে হলিউডের মুভিও দেখতে পাচ্ছে, বোম্বের মুভি দেখতে পাচ্ছে, বাংলাদেশের মুভিও দেখতে পাচ্ছে। কাজে এখন কোয়ালিটি তো আসলে আমরা তো ওইরকম করতে পারবো না, তো কারণ চাইলেও আমাদের পক্ষে সম্ভব না। কারণ হলো যে তাদের এত বিগ বাজেটের ছবি হয়, আমাদের এখানে তো সম্ভব না এত টাকা দিয়ে এখানে ছবি বানানো। তো সেই জায়গায় কিন্তু ওই আবেদনটা এই কারণের জন্য কমেছে কিছুটা, যার জন্য আমাদের দেশের ছবিগুলো হয় কি গল্প নির্ভর ছবি হয়, যে গল্পটা একটা মানে সুন্দর গল্প হতে হবে, যে কারণের জন্য সেই ছবিটা দেখতে যায় মানুষ। কিন্তু আমাদের এখানে তো কোয়ালিটি এবং টেকনিক্যাল যে বিষয়গুলো সেগুলো কিন্তু ওরকম আমাদের কিন্তু করতে পারি না, করতে পারি না, সম্ভবও না আমাদের পক্ষে। কারণ হলো যে এত টাকা এত বাজেট তো আমরা আসলে দিতে পারি না। তো যে কারণের জন্য একটা হলিউডের মুভি, আর তারপর এখন বাসায় তো 86 ইঞ্চি পর্যন্ত টেলিভিশন, তো বাসায় সিনেমা হলের মতো করে প্রজেক্টরে বড় করে আমরা দেখতে পাচ্ছি, তো বড় করে দেখা যাচ্ছে। তো বড় করে যেখানে দেখা যাচ্ছে সেখানে তো সিনেমা হলে তোমার বেশি আমার মনে হয় স্যার খুব সুন্দর করে উত্তরটা দিয়ে দিয়েছেন। ওয়াইফাই দিলে তো তোমার মাইক দেখতে পাচ্ছ অল, মানে করো যে ইউটিউব থেকে শুরু করে সব যত রকম ধরনের চ্যানেলগুলো আছে। আমার মনে হয় ম্যামের যে প্রশ্নটা ছিল এটার উত্তর খুব সুন্দর করে স্যার দিয়েছেন। সব সময় চ্যালেঞ্জ থাকে। আমি একটা বিরতিতে যাব, বিরতির পর আপনাদের সময় চ্যালেঞ্জ নিয়েও একটু শুনতে চাইবো। যেমন এখনকার চ্যালেঞ্জ যেটা স্যার খুব সুন্দর করেই বললেন যে হলিউডের মুভি বা সবকিছু মিলিয়ে এখনকার প্রেশারটা অনেক বেড়ে গেছে। এখনকার শিল্পীদের, কলাকুশলীদের সবার, তাদেরকে প্রতিযোগিতা করতে হচ্ছে একদম গ্লোবাল স্টেজে হলিউডের মুভির সাথে, কারণ দর্শক তো আমরা তো সেটা দেখছি। তো সেই প্রতিযোগিতা করে টিকে থাকাটাও একটু কঠিন, এটাও হয়তো অনেক বড় কারণ দর্শক কম থাকার। আমি একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতি পরে আবার ফিরছি। দর্শক, আজকের ঈদ আড্ডায় আছি আমার দুই তারকা অতিথির সঙ্গে। তবে দেখতে দেখতে কেমন যেন সিনেমার একাল আর সেকালের একটা বিতর্ক তৈরি হয়ে গেছে। খুব ভালোই কিন্তু জমেছে আড্ডা। আমাদের সাথেই থাকুন। ZSRM প্রেজেন্স বন্ধু তারা অনুষ্ঠান থেকে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতি পর ফিরছি আবারও আয়োজনে। বিরতি পর স্বাগত আরো একবার সবাইকে। দেখছেন ডিবিসি নিউজের পর্দায় ঈদের বিশেষ আয়োজন ZSRM নিবেদিত বন্ধু তারা অনুষ্ঠান। সাথে আছি আমি নীল হুরেজাহান, আর আমাদের সাথে আজকে আছেন দেশের শোবিজ অঙ্গনের দুই তারকা বন্ধু, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও চিত্রনায়িকা রোজিনা। আবারও চলে এলাম দুজনের কাছে। আমার বলতেই ভালো লাগছে একসাথে দুজনের নাম, আর বারবারই আপনাদের কথা যখন বলছি আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। যদিও এখন আমার সামনে এই দুই মানুষ বসে আছেন, কিন্তু আমার চোখেও ভাসছে পর্দায় আপনাদের সিনেমা আমিও দেখেছি অনেক, এমনকি বিটিভিতেও দেখেছি আরও যখন অনেক ছোট ছিলাম। সেই সময়টার কথা বারবারই মনে পড়ছে। সিনেমার একাল সেকাল নিয়ে একটু তর্ক বিতর্ক হচ্ছিল, তর্ক না একটু বিতর্ক হচ্ছিল। স্যার আপনার কাছে একটু শুনবো, এবারে কি ঈদের সিনেমা কোনোটা হলে গিয়ে দেখার ইচ্ছে আছে? না, এরকম কোনো সিনেমা দেখার ইচ্ছা অবশ্য এখনো পর্যন্ত করি নাই। আচ্ছা, তবে ছবিগুলো রিলিজ হলো, দেখি তার মানে কি রেজাল্ট দাঁড়ায় আর কি। তো সেরকম রেজাল্ট যদি আসে তাহলে হয়তো দেখতে যেতে পারি। এবার তিনটি সিনেমা মোটামুটি বড় পরিসরে আসছে, শাকিব খানের, সিয়াম আহমেদের আর আফরান নিশোর, এই তিনজন হিরোর তিনটি সিনেমা আসছে। আপনি তাদেরকে নিয়ে কিছু বলতে চান, কোনো কিছু জানাতে চান? আমি তাদেরকে নিয়ে আমি তো মানে আসলে ছবির উপরে নির্ভর করছে যে ছবিটা কিরকম হচ্ছে। কোনো শিল্পীর প্রতি তো ওরকম মানে কোনো রকম এরিয়ে নেই। তো যে শিল্পী হোক না কেন, ছবিটা যদি ভালো হয় তাহলে হয়তো। এখনকার সিনেমা আপনি বলছিলেন যে সিনেমা হলে দর্শক একটু কম থাকে, আপনি এখনকার কোনো সিনেমা দেখতে কি হলে যান বা ইচ্ছে হয় কখনো এই মুভিটা দেখতে? শুধু ঈদের, যেটা ঈদের মধ্যে গত বছর ঈদে রিলিজ হলো শাকিব খানের, আবার অন্য হিরোদেরও আর কি। তো ঈদ ছাড়া কি আর বছর নেই? 12টি মাস একটা বছর। সেই জন্য বলছি যে সারা বছর একটা দুইটা ছবি দিয়ে কি একটা ইন্ডাস্ট্রি চলে? নিশ্চয়ই চলে না। তা সেই মনে করো যে আরো মনে করো যে কি বলবো যে 11টা মাস, তাই না? 11টা মাসের অন্তত
মানে করো যে 2টা করে ছবি যদি মাসে হয় তাও তো হতে পারে এখনকার ইন্ডাস্ট্রি যেটা ওই 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 ইস্যুতে বলছি। কারণ একটা সময় আমি এই কি বলে এই ছবি দেখার ইসের মধ্যে ছিলাম, যার জন্য আমি কথাটা বলছি যে যে ধরনের মানের ছবি তৈরি হয় আমাদের দেশে 2-1টা ছাড়া, যে ধরনের গল্প নিয়ে ছবি করে বা টেকনিক্যালি বা আর্টিস্টও যে ধরনের আর্টিস্টদেরকে নিয়ে কাজ করে, এটা মনে করেন যে আমি বলবো যে আমাদের দেশে যে আপনার নাটক হয় না, ওর চেয়েও জঘন্যতম, ওর চেয়েও জঘন্যতম। তো এগুলো তো নিশ্চয়ই এখন যে আমাদের সব কিছু উন্নত, আমরা হাতের মধ্যে আপনার মানে সব পৃথিবীটা হাতের মুঠোর মধ্যে, তাই না? তো মুঠোর মধ্যে এটাই বলছি যে আমাদের আবার স্মার্টফোন ইউজ করছি, আমাদের নেট অলওয়েজ আমাদের মানে ঘুরছে, তা আমরা তো হাতের মধ্যেই তো সারা পৃথিবীটা দেখতে পাচ্ছি। তো যাই এটা কি তাহলে দেখতে পেলে আমি ওই ধরনের ছবি কেন দেখতে যাবো যেটা নাটকের চেয়েও জঘন্য? আমি এটা বলছি না যে বছরে 2-3টা ছবি যে হয় না তা নয়, সেগুলো এখন হলো শুধু ঈদের মধ্যে ছাড়া তার রিলিজ হচ্ছে না। আপনি লাস্ট যে কয়টা মুভি দেখা হয়েছে আমাদের কোন সিনেমাটা ভালো লেগেছে? না মনে করো যে গত বছর যেমন ঈদের ছবি হলো শাকিব খানের, তারপর আফরান নিশু, ওর অভিনয় আসলে হ্যাঁ অবশ্যই ভালো, সে নাটকে করে, নাটকেরও নাটকে সিনেমাতে যখন বড় স্ক্রিনে আসে তখন অভিনয় তো অভিনয়, তাই না? কিন্তু এই যে আপনার কি বলে কিছু ছবি গত বছর তো সুড়ঙ্গ দেখলাম, হ্যাঁ না মানে গল্পটা অন্য ধরনের টেকনিক, অন্য ধরনের একটু মেজাজ, অন্য ধরনের গল্প, এগুলো এখন দর্শক চায়, এখনকার ছেলেপেলে যারা ছবি দেখে আর কি, যে গদে বাঁধা গল্প, গদে বাঁধা এটা এখন মানে কারণ ওই ধরনের মানসিকতার লোক নাই। আবার শাকিব খানের প্রিয়তমা বলি, তুফান বলি, এগুলো কিন্তু ব্যবসা, হ্যাঁ প্রিয়তমা আমি দেখেছি, তা ভালো ভালো মানে সুন্দর পরিচ্ছন্ন একটি ছবি, টেকনিক্যালি খুবই সুন্দর, তো ছবিটা তো হিটও হয়েছে, অনেক ব্যবসাও করেছে। লাস্ট কোন সিনেমাটা করেছিলেন? অনেকদিন তো করা হয়নি ছবি। আমি তো ফিরে দেখাই তো করলো না, তারপরে করেছো? হ্যাঁ ফিরে দেখা, ও ফিরে দেখার পরে দেখার কোন ছবি? হ্যাঁ গত বছর যে করলাম একটা ছবি, যে প্রথম আমি ডাইরেকশন দিলাম আর কি, প্রথম আমার ডাইরেকশনের ছবি আর কি, ফিরে দেখা। ফিরে দেখা কি আপনার ডিরেকশনের প্রথম ছবি ছিল? এর আগে তো নাটক যেমন মেজ দিদি, বড় দিদি, না ওগুলো তো আমি আপনার টেলিফিল্ম করেছিলাম, আর না মানে কি বলে টেলিফিল্ম। ফিরে দেখা হলো গিয়া মুক্তিযুদ্ধের উপরে একটা ছবি, তো মুক্তিযুদ্ধের উপরে ছবি, ও ডিরেকশন দিয়েছে। ও মানে কেমন লেগেছে? মানে একসময় নিজে কো অ্যাক্টর, একসাথে আপনি নায়িকা হয়ে ছবি করেছেন, এবার তার ডিরেকশনে কাজ করতে কেমন লেগেছে? ডিরেকশনে কাজ করতে কাজ করতে আসলে মানে যার জন্য ভয় লাগে না আর কি। না না ও আমাকে অনেক সহযোগিতা করেছে, তাই না? যে আসলে মানে আমি তো অভিনয় শিল্পী, আমার একজন শিল্পী ডিরেক্টর হচ্ছে, সেটাই একটা আনন্দের বিষয়, এবং সেই আনন্দ নিয়েই তার ছবিতে কাজ করেছি। আমার মনেই হয় না, আমরা আউটডোরই ম্যাক্সিমাম টাইম কাজ করেছি, তো মনেই হয় না যে আউটডোরটাও খুব ভালো ছিল। আমি কখনো আমার ওখানে মানে শুটিং করা হয় নাই ওই রাজবাড়ির ইয়েতে, এবং কিছু কিছু জায়গা তো মানে গোয়ালন্দের মানে আসলে অনেক সুন্দর, অনেক মানে একদম আগেকার সেই 71-এর মেঠো পথ, এই ধরে ধুলো উঠছে, মানে কোনো নাই ওই সময়টাকে ধারণ করা। হ্যাঁ আমার গল্পটাই ছিল মুক্তিযুদ্ধের সেই 71-এর ওই নিয়ে আর কি, ফিলিংস নিয়ে ওই ধরনের। তাও সে এখন যে 71-এর যে বয়সটা ছিল এখন তো বয়স হয়ে গেছে, সে তার ফিরে দেখা সেই গল্পগুলো বলছে আর কি। তো ওই জিনিসগুলো, লোকেশনগুলো আনা আসলে এখন গ্রামগঞ্জে কিন্তু ওরকম না, এখন অনেক ডেভেলপ, তো খুঁজে খুঁজে বের করেছিলাম যে সেই মেঠো পথ, সেই ধুলো উঠছে, কোথাও লাইটের নাই কি বলে থাম্বা নাই, কোনো কিছু নাই, একদম তো কারেন্টও ছিল না আর কি, তো মোটামুটি পেয়েছিলাম আর কি, আমরা বেশ ভালোই লেগেছে আর কি। আমার একটা বিরতিতে যাবার সময় হচ্ছে, বিরতির পর আবার ফিরে আসছি গল্প শুনতে। দর্শক, ডিবিসি নিউজের ঈদের বিশেষ আয়োজন জেডএসআরএম নিবেদিত বন্ধু তারা থেকে নিচ্ছে আরো একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণ পর। স্বাগত, বিরতির পর আরো একবার দেখছেন ডিবিসি নিউজের ঈদের বিশেষ আয়োজন জেডএসআরএম নিবেদিত বন্ধু তারা অনুষ্ঠান। সাথে আছে আমি নীলহুরে জাহান, আর আজকে কোন দুই বন্ধু আমাদের সাথে আছেন? আজকে আছেন দুই তারকা বন্ধু, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও চিত্রনায়িকা রোজিনা। অসংখ্য মুভিতে কাজ করেছেন, সেটি শুরুতেই বলছিলাম, প্রায় 350-র বেশি সিনেমা তো হয়েছে। সেই সাথে বাংলাদেশের সর্বকালের ব্যবসা সফল সিনেমা হিসেবে যেটি আমরা বলে থাকি বেদের মেয়ে জ্যোৎস্না, সেটি তো আপনার সাথে আছে। এখনো কিন্তু আপনাদের অনেক সিনেমা কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমরা বিভিন্ন ক্লিপ দেখি, এবং সেই জায়গাটায় দারুণভাবে আপনাদের দুজনেরও আমরা সিনেমাতে দেখেছি, দারুণ রোমান্টিক
সিন করেছেন, গান নাচে ভরপুর ব্যবসায়িক সিনেমা হোক, সেই সময়টা একটা অন্যরকম সময় ছিল। এবং ইলিয়াস কাঞ্চন আজকে যিনি আমার সামনে বসে আছেন, আপনাকে কিন্তু এখনো যখন আমরা পর্দায় সেই ইলিয়াস কাঞ্চনকে দেখি, কখনো কখনো ঘোড়ায় চড়ে কিংবা তলোয়ার হাতে নিয়ে কত ধরনের ক্যারেক্টার করেছেন, রাজকুমার হোক, এটা হোক সেটা হোক। আর নাচ, তখনকার নাচের ব্যাপারটাও কিন্তু অন্যরকম ছিল, এবং নাচে যে কয়জন খুব পারদর্শী ছিলেন তাদের মধ্যে আপনিও একজন। অনেক নাচের ক্লিপ আমরা এখনো দেখি। কেমন লাগে আপনাদের, বা আপনার কাছে কেমন লাগে তরুণ প্রজন্ম যখন এখন এই ক্লিপগুলো দেখে? আসলে মানে চলচ্চিত্রে এসে আমাকে কিন্তু অনেক কিছুই করতে হয়েছে, কিন্তু এবং কোনো কিছুই তো আমাদের এখানে তো আসলে ট্রেনিং করে সিস্টেম নাই। তো ট্রেনিং করে সিস্টেম না থাকলে কি আমাকে কি মানে একটা জায়গায় যদি আমার পজিশন করে নিতে হয়, তাহলে আমাকে নিজেই সেগুলো প্র্যাকটিস করা দরকার, আমাকে সেগুলো রপ্ত করা দরকার। রপ্ত করার জন্য এই যে নাচের নাচের বিষয়টি আমি কিন্তু হুমায়ুন নামে একজন নাচের ছিলেন, তাকে কিন্তু আমি কন্ট্যাক্ট করেছি। কন্ট্যাক্ট করে আমি তার কাছে নাচ শিখেছি। কোনো মজার কোনো ঘটনা কি মনে পড়ে সেই সময়টা, শুটিং এর মুহূর্তে? কোনটা? শুটিং এর সময়ের কোনো মজার বিশেষ কোনো ঘটনা কি মনে পড়ে? শুটিং এর সময় মজার বিষয় তো কত রকমের অসংখ্য আছে, আমি জানি কত রকমের আছে, এগুলো তো অনেক বিষয় আছে। তো এই মুহূর্তে তো আসলে মানে স্পেসিফিক হয়তো মনে পড়ছে না। সবচেয়ে চ্যালেঞ্জিং কি মনে হতো ওই সময়টা আপনারা যখন একসাথে কাজ করতেন? চ্যালেঞ্জিং যেটা মনে হতো আর কি, চ্যালেঞ্জিং নিজে থেকে নিজে চ্যালেঞ্জটাকে নিতাম আর কি। কারণ হলো কি যে আমার কাছে মনে হতো যে আমি এই পর্যন্ত যতগুলো ছবিতে অভিনয় করেছি, ছবি অনেকগুলোই হয়তো চলে না, কিন্তু কোনো ছবিতে আমাকে বলতে পারবে না যে আমি আমার যে ক্যারেক্টারটা যেটা ছিল সেটা আমি ঠিক মতো করতে পারিনি। এটাই আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ আমি একটা জিনিস ভাবতাম যে ছবিটা খারাপ হতে পারে, কিন্তু আমি যে দায়িত্বটা নিয়েছি, আমার যে ক্যারেক্টার, সেইটা যেন কোনো দর্শক যেন না বলে যে ইলিয়াস কাঞ্চন ওই ছবিটাতে ভালো করে নাই, এবং যে কারণের জন্য ছবিটা চলে না, এরকম শব্দটি যেন আমার বেলায় না বলে, এইটা আমি সবসময় আমি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি। সবসময় আমি চেষ্টা করেছি আমার কাজ যেটুকু, আমি আমার কাজটাকে মানে পবিত্র মনে করে, শ্রদ্ধা মনে করে আমি আমার কাজটা নিজের 100% দেয়া যেটাকে বলে সেই জায়গাটা করেছি। যার জন্য আমি যতদূর জানি যে কেউ বলতে পারবে না যে আমি ওই ছবিতে আমি খারাপ করেছি। অবশ্যই। আপনারা দুজন যখন একসাথে কাজ করেছেন, দুজন যখন শুটিং এর ক্যামেরার সামনে দাঁড়ানোর পূর্ব মুহূর্তে তো নিজেদের একটা প্রিপারেশন থাকে। আমরা তো পর্দায় দারুণ কেমিস্ট্রি দেখেছি, সেই হিট অফ করা যেটা, যে কেমিস্ট্রিটা তৈরি হওয়ার ব্যাপারটা, নিজেদের মধ্যে বোঝাপড়াটা কিভাবে করতেন? নিজেদের মধ্যে বুঝে পড়ার কোনো বিষয় না। আসলে হয়েছে কি যে ছবি মধ্যে কেমিস্ট্রি এটা তো থাকবেই, এটা তার সঙ্গে হতে পারে, অন্য কোনো নায়িকার সঙ্গে হতে পারে। তো আমি ওই যেটা বললাম যে আমার ছবি কিন্তু আমার নিজেরও হয়তো ছবিটা আমি জানতেছি যে ছবিটা ভালো যাবে না, কিন্তু তারপরেও আমার কাজটাকে আমি যেটা বললাম যে আমার কাজটাকে আমি গুরুত্ব দিয়েছি যে আমাকে যেন কেউ না বলতে পারে। তো সেই কারণের জন্য কেমিস্ট্রির যে বিষয়টি সেটিও আমাদের কিন্তু ওইভাবেই কাজ তৈরি হয়ে গেছে। দুজনের জায়গায় প্রমাণিত আর্টিস্ট, অভিনেতা, অভিনয় শিল্পী, শুধুমাত্র নায়ক নায়িকা তো নয়, অভিনয় শিল্পী হিসেবে দুজনের অভিনয় জিনিসটা হলো মানে প্রাধান্য দিতে হবে যে আমার চরিত্রটা কি, আমি সে যেই থাক না কেন, মানে যে হিরোই থাক না কেন, যে আর্টিস্টই থাক না কেন, আমার কি চরিত্রটা, এটা আমাকে ফুটিয়ে তুলতে হবে। আপনাকে যদি একটা প্রশ্ন করি, হিরো ইলিয়াস কাঞ্চন, আপনার যে হিরো, তার সবচেয়ে কোন জিনিসটা আপনার পছন্দ? না, ওর কিন্তু ও অবশ্যই বলবো মানে অবশ্যই খুব ভালো একজন অভিনেতা, খুবই সিনসিয়ার, তার কাজের প্রতি সাংঘাতিক দায়িত্ববান। যে আছে না, যাদের আমি কাজ নিয়েছি, গেলাম না, আমি হিরো তো 10টা মানে 8টার সময়, আগে তো আমাদের 7টা থেকে ছিল, দিয়েছে টাইম, গেলাম না 10টার সময়, কখনোই না, এভার নেভার, কোনো দিন না, যে একদম মানে টাইমলি একদম সেখানে কাজটাকে সুন্দর মতো করা, সিনসিয়ার ওয়েতে কাজ করা, এই তার মধ্যে তার এই তো অবশ্যই গুণ ছিল, যার জন্য মনে করো এত ছবি করতে পেরেছে, দর্শক এত ভালোবাসা পেয়েছে। তার মানুষ হিসেবে সাংঘাতিক, সে অনেক বড় মনের মানুষ, মানুষকে সহযোগিতা করা, মানুষের সাথে মানে করে যে ভালো বিহেভ করা,
তার সামনে বলছি না আমি, তাহলে তার না হলে সে নিরাপদ সড়ক চাই, এটা আমি এত সেটাই দূর বলতে কিন্তু নিয়ে আসতে পারতো না। তার যদি সেই মন মানুষের কথা না থাকতো, মানুষ তো মরে না, কতজন অ্যাক্সিডেন্ট করে মরছে, কত আপনজন, কত স্বজন, তাই না? কিন্তু এই যে ফিলিংসটা নিয়ে দেশের জন্য, দেশের জনগণের জন্য কাজ করাটা, এই জন্য যে একদম ইজি হয়েছে পথ চলা তাই নয় কিন্তু। এই পথ চলা কিন্তু অনেক কঠিন, অনেক কিছুই কিন্তু মানে করো উত্থান পতন করতে হয়েছে, পেরোতে হয়েছে। তো এটা হলো কি একটা ওই ধরনের মন মানসিকতা না হলে কিন্তু এইসব কাজ করতে পারে না। তা আমি ইলিয়াস কাঞ্চনকে বলবো আমি একদম সে যে ধরনের মানুষ সব দিক দিয়ে খুবই সিনসিয়ার। আপনি তো বললেন অ্যাক্টর হিসেবেও সিনসিয়ার, মানুষ হিসেবেও সিনসিয়ার, এবং খুব সুন্দর করে আমি সেই জায়গায় বলতেও চাচ্ছিলাম যে নিরাপদ সড়ক যে আন্দোলনটা এখন এই প্রজন্ম অনেকভাবে করছে, শুরুটা কিন্তু আপনি অন্যভাবে করেছিলেন। সবকিছু মিলিয়ে 21শে পদকেও আপনাকে সম্মানিত করা হয়েছে। আমার কাছে মনে হয় সম্মানিত গুণী মানুষকে সম্মান দেওয়াটা যারা সম্মানিত করছে তাদের জন্যই সম্মানের একটা ব্যাপার। একই প্রশ্ন আপনার কাছেও করব, আপনার নায়িকা রোজিনা, তার কোন জিনিসটি আপনার কাছে সবচেয়ে ভালো লাগে? ওর যেটা আমার কাছে ভালো লাগে সেটি হলো যে আজকে রোজিনা মানে যে জায়গা থেকে উঠে এসে তার মানে বর্তমান অবস্থার মধ্যে পড়েছে, যেটা সেটি আপনি চিন্তা করে দেখেন যে রোজিনা হয়ে ওঠার পেছনে তার যে কষ্ট, তার যে পরিশ্রম, তার যে সততা, এটি কিন্তু মানে বলার মতো না। কিন্তু এটা কিন্তু আসলে কিন্তু বলার মতো না। এবং সকলের সঙ্গে যে সেইভাবে মানে মেনটেন করে চলা, মানে সকলকেই স্যাটিসফাই করা, সকল পরিচালক, সকল আর্টিস্ট সবার সঙ্গে কিন্তু তার একটা সুন্দর কিন্তু সম্পর্ক ছিল। কিন্তু যে আমার সঙ্গে কাজ করছে যখন, তখন আমি মনে করতাম যে আমার সঙ্গেই বোধহয় ওর খুব ভালো সম্পর্ক। কিন্তু আমি জানতাম যে অন্যদের সঙ্গেও তার কিন্তু একই রকমের কিন্তু। এটা কি একটু অভিযোগ নাকি? হ্যাঁ, না এটা দরকার আছে, আসলে দরকার আছে কাজের জন্য। এটা সুন্দর সম্পর্ক থাকা দরকার আছে, না হলে একটা নায়িকা মানে এই জায়গার মধ্যে উঠে আসা রোজিনা তো মানে খুবই ছোট, মানে তার জীবনের যে মানে এমন মানে 10 টাকা বোধহয় পাইছিল প্রথম ছবিতে। হ্যাঁ, 10 টাকা পেয়েছিল। সেই জায়গা থেকে এটা হলো ওটা ছবিতে আমরা দেখতে গেছিলাম, রাজমহল নয়, না এটা আমার প্রথম মুভি ক্যামেরার সামনে আসা যে ছবিতে, ওটা কাজের জন্য যায়নি। এটা ছবিটির নাম ছিল হলো জানোয়ার। সুচরিতা ম্যাডাম ছিলেন হিরোইন, আর ওয়াসিম সাহেব ছিলেন হিরো। তো এটা সেকেন্ড ক্যাপিটাল তখন ওপেন হয় নাই। সেই ওয়াসিম তার সাথেই তো পরবর্তীতে আপনি জুটি বেঁধে রাজমহল করলেন। ওই ছবিতেই আমি শট দিয়েছিলাম, তো তখন তো শর্ট বোন মনে করেছে, দেখতে গেছে, ডেকে নিল, তুমি এই জিনিসটা এটা সেটাই মাত্র 10 টাকা পেয়েছিলেন পারিশ্রমিক। আমি আর এক শব্দে একটা জাস্ট প্রশ্নের উত্তর নিয়ে শেষ করব আজকে। এমন একটা কিছু বলুন, রোজিনা আপনার সহশিল্পী, আপনার নায়িকা, একসাথে অভিনয় করেছেন চলচ্চিত্রে, আপনার ভালো বন্ধু, ব্যক্তি জীবনেও দুজনকে চেনেন। রোজিনা সম্পর্কে এমন একটা কিছু বলুন যেটা সাধারণত আমরা জানি না। রোজিনার এমন কিছু যেটা সাধারণত জানি না, কোনো দুষ্টুমির কিছু হতে পারে, অনেক কিছু হতে পারে, আমি জানি না, যেটা আমরা জানি না উনি কেমন বা কি করেন। যে জিনিসটা মানে যেটা আমার কাছে মানে মনে হয় আর কি, সেটি হলো যে ওর মেকআপ দেওয়ার আগে এক রকমের মানুষ, আর মেকআপ দেওয়ার পরে দেখা টোটালি একটা ডিফারেন্স। আচ্ছা, একদম ডিফারেন্স। এটা কিন্তু আসলে মানুষ কিন্তু জানে না, মানে আকাশ পাতাল পার্থক্য যেমন হয়ে যায়। ম্যাম, আপনার কাছে একই প্রশ্ন, এক কথাই শুনবো স্যার সম্পর্কে এমন কিছু একটা যেটা সচরাচর দর্শক বা আমরা জানি না। ও কিন্তু গুড ফ্যামিলি ম্যান, তার পরিবার সাংঘাতিক, তার প্রিয়, সেটা মনে হয় আমরা জানি। হ্যাঁ, না এটা আমি যত মানে অতটা কতটা তোমরা তুমি করে করলাম, এই যে ওর পরিবারকে যে মানে কিভাবে সামলে রাখা, কিভাবে তাদের প্রতি কার কোন দায়িত্ব, এটা মনে করেন যে একদম ভরপূর্ণ। সেটা অবশ্যই কাজ থাকে না কেন, স্যার এটা নানানভাবে আমাদেরকে দেখিয়েছেন। কাজের আগে আমি মনে করি যে তার সেই দায়িত্বটা পালন করেই কিন্তু এই কাজ করাটা। অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ দুজনকে আজকে ঈদের আনন্দে আমাদেরকে ভরিয়ে দেওয়ার জন্য। আমাদের আজকে বিদায় নিতে হচ্ছে। জানি দুজনের সঙ্গে গল্প করতে করতে আরো অনেক গল্প করা সম্ভব ছিল, তবে আজকের মতো সময়টা এখানে শেষ। অনেক অনেক ভালো থাকুন, অনেক শুভকামনা থাকবে। থ্যাংক ইউ সো মাচ আরো একবার। অনেক ধন্যবাদ আপনাকে এবং দর্শক
যারা এই অনুষ্ঠান দেখছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ দুজনকে। আরো একবার আমি দর্শকের কাছ থেকে বিদায় নিচ্ছি। দর্শক দেখছিলেন ZSRM নিবেদিত বন্ধু তারা। আমাদের ঈদের এই বিশেষ আয়োজনে আজকে সাথে ছিলেন বাংলা চলচ্চিত্রে দুই উজ্জ্বল নক্ষত্র, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, চিত্রনায়িকা রোজিনা। এই দুজনের সঙ্গে গল্প করতে করতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো বিদায় নিতে হচ্ছে। ভালো থাকুন, ঈদের আনন্দে মেতে থাকুন।